ইনফিনিক্সের জিটি সিরিজের ফোন মানে গেমিং ফোন, আর আমার হাতে রয়েছে জিটি 30 প্রো, যেটা ইনফিনিক্সের তরফ থেকে একটা প্রো লেভেলের গেমিং ফোন। মানে জিটি ট্রিগার, আরজিবি লাইট সবকিছু মিলিয়ে গেমিং ভাইব কিন্তু এই ফোনটাই রয়েছে। যে ফোনে পাবজি গেম তো 120 FPS খেলা যায়, পাশাপাশি এরকম হাই গ্রাফিক্সের কয়েকটা গেম আমরা 90 to 120 FPS খেলতে পেরেছি। আচ্ছা, এই ফোনটা আপনারা অফিসিয়ালি বাংলাদেশে একটা ভ্যারিয়েন্টেই পাবেন, 12/256 GB, দাম রাখা হয়েছে 39,999 টাকা, যেখানে স্টোরেজ টাইপ UFS 4.0 এবং LPDDR5X টাইপ র্যাম দেওয়া হয়েছে। ইনফিনিক্স আবার এই ফোনের সাথে জিটি প্রো গেমিং কিট অফার করছে, যার জন্য আপনাকে 2000 টাকা বাড়তি দিতে হবে, যখন সবকিছু মিলিয়ে দাম হবে 41,999 টাকা। তো এই গেমিং কিটের ভিতরে আমরা একটা ম্যাক চার্জ কুলার পাচ্ছি আর একটা ম্যাগনেটিক হার্ড কেস পাচ্ছি, এবং ফোনের বক্সের ভিতরে আমরা একটা 45 ওয়াটের চার্জার পাচ্ছি, টাইপ সি কেবল পাচ্ছি, টাইপ সি একটা ইয়ারফোনও তারা দিয়ে দিছে, সাথে একটা সফট কেসও কিন্তু ফোনের বক্সের ভিতরেই আছে। আমরা এই ফোনটা 3টা কালারে পাবো। আমাদের হাতেরটা ডার্ক ফ্লেয়ার, যার পিছনে 8GB লাইট রয়েছে। আরো 2টা কালার পাচ্ছি, ব্লেড হোয়াইট অ্যান্ড শ্যাডো অ্যাশ। তবে ওই 2টা কালারের পিছনে কিন্তু 8GB লাইট থাকছে না, ওই জায়গাটায় আপনারা সফট হোয়াইট গ্লো লাইট পাবেন। মানে লাইট রয়েছে, তবে সেটা 8GB না, এতটুকুই পার্থক্য। এখন গেমিং ফোন হিসাবে 8GBর একটা মজা আছে, যারা এই ফিলটা নিতে চান তাদের জন্য ডার্ক ফ্লেয়ার কালারটাই মনে হয় বেস্ট হবে। এই ফোনটা নিয়ে আসলে বলার মতো অনেক কিছু আছে, যেমন দেখেন অফিসিয়াল মার্কেটে এরকম প্রাইস রেঞ্জে সর্বপ্রথম আমরা ডায়মেনসিটি 8350 আলটিমেটের মতো এসওসি পাচ্ছি। ডেডিকেটেড গেমারদের জন্য ফ্রেমের উপরে 2টা বাটন দিছে টাচ সেন্সিটিভ। ইনফিনিক্স এটা নাম দিছে জিটি ট্রিগার। এই বাটন 2টা ব্যবহার করে যারা মাল্টি ফিঙ্গারে গেমিং করেন তাদের কন্ট্রোলকে অনেক বেশি সহজ করে তুলবে। পাশাপাশি গেমের বাইরে এসেও এটাকে এরকম কাজেও ব্যবহার করা যাচ্ছিল। চাইলে ক্যামেরা শাটার বাটন হিসেবেও ব্যবহার করা যায়, কোনো একটা অ্যাপ কুইকলি ওপেন করার ক্ষেত্রেও কিন্তু এই বাটন ব্যবহার করা যায়। তাছাড়াও এটা টাচ সেন্সিটিভ বাটন হলেও এর হ্যাপটিক ফিডব্যাকটা এরকম দিচ্ছিল যেন আমি ফিজিক্যাল কোনো বাটনে প্রেস করছি। পিছনে আবার যে মেকানিক্যাল লাইটটা দেওয়া হয়েছে, এইটারও দেখলাম ইফেক্টের শেষ নাই, বিভিন্ন মুডে লাইট জ্বলতে পারে। গেমিং টাইমেও দেখবেন 8GB লাইট বা ইফেক্টগুলো পিছন থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি নোটিফিকেশন লাইট হিসাবে এটা কাজ করে, এমনকি চার্জিং টাইম বা ফোন ফ্লিপ করে রেখে দিলেও আলোটা জ্বলে ওঠে। মানে আউটলুকের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন আপনি হাতে নিয়েই ফিল করেন যে একটা গেমিং ডিভাইস হাতে নিছেন। আবার এটা গেমিং ফোন হইলেও রেয়ারে 108 মেগাপিক্সেল সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যে ক্যামেরা সেটআপটা দিছে, ওইটার কোয়ালিটিও আপাতত খারাপ বলা যাচ্ছে না। আপনারা না হয় কয়েকটা স্যাম্পল ইমেজ দেখে আইডিয়া করেন, আমরা ক্যামেরা পাটাই বিশ্লেষণটা করব। এই ফোনে কিন্তু 5500 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ওয়্যার্ড এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকছে। ওই দেখেন, আপনাদের বলাই হয়নি, ইনফিনিক্সের জিটি 30 প্রো এই ডিভাইসটা কিন্তু এবার পাবজি মোবাইল PMSL এর অফিসিয়াল গেমিং ফোন। তাছাড়াও ইনফিনিক্স এবার সর্বপ্রথম বাংলাদেশে PMCC মানে পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব নামের একটি গেমিং ইভেন্ট আয়োজন করতে চলেছে। হ্যাঁ, আপনি চাইলে ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতে হবে। আরও কয়েকটা রুলস রয়েছে। আপনারা ইনফিনিক্স মোবাইল যে ফেসবুক পেজ আছে বাংলাদেশে, সেটা ফলো দিলে পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন। চলেন এবার জেনে আসি ফোনটি বিল্ড অ্যান্ড ডিজাইনে কেমন হলো। আমার কাছে গেমিং ডিভাইস হিসাবে বেশ ছোটখাটো অ্যান্ড গোলগাল মনে হয়েছে। 189 গ্রাম ওয়েট আর 7.99 mm থিকনেস। এই ফোনটার বডি ফ্রেম অ্যান্ড রেয়ার প্যানেল দুই জায়গাটাই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। রেয়ার প্যানেলটা গ্লসি, সুন্দর ডিজাইন দিছে পিছনে, তবে এই গ্লসি ফিনিশিং থাকার কারণে হাতের ছাপ পড়ে দ্রুতই নোংরা হয়ে যাচ্ছিল। ভালো করছে যে স্ক্রিনে আবার গোয়েলা গ্লাস 7i প্রোটেকশন দিছে। ক্যামেরা মডিউল সহ বেশ কিছু জায়গায় আমরা রেড অ্যাকসেন্ট কালার দেখতে পাচ্ছি, যেমনটা পাওয়ার বাটনেও রয়েছে। উপরে ডুয়েল স্পিকার, এয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলিং মাইক, আর নিচে সিম কার্ড স্লট, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনের IP রেটিং রয়েছে 64। সবকিছু মিলিয়ে ফোনটা দেখে গেমিং ডিভাইসের মতোই মনে হয়, তবে আমার মতে পিছনে প্লাস্টিক না দিয়ে গোয়েলা গ্লাস প্রোটেকশন দিতে পারতো, কেননা গেমিং ডিভাইস একটু শক্তপোক্ত হওয়া দরকার আছে। একটা গেমিং ফোনের ডিসপ্লেটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশনের 144 হার্টজের LTPS প্যানেল পাচ্ছি, যেটা অবশ্য 10 বিটের HDR10+ সাপোর্টেড। হ্যাঁ, এই ফোনে কিন্তু 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 1600 নিটস HBM ব্রাইটনেস রয়েছে। সানলাইটে সরাসরি কড়া রোদে, মানে ঠাডা রোদ বলে, দুপুরের টানা রোদে আমরা ব্যবহার করেছি। এটার ভিজিবিলিটি দারুণ ছিল। যারা ডেইলি ফোনগুলো আউটডোরে ব্যবহার করেন, এর ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না। এই ডিসপ্লেতে 120 হার্টজে গেমিং করতেও সমস্যা হয়নি। টাচ করলে ডিলে করছে বা মিসটাচ হচ্ছে, ওরকম কোনো সমস্যা ছিল না। এক কথায় স্মুথলি গেমিং করা যাচ্ছিল 120 হার্টজে। অ্যান্ড রেগুলার ইউজেজে এটা তো ফ্লুইড ডিসপ্লে, 144 হার্টজ তো আছেই। যেহেতু 10 বিটের ডিসপ্লে আর 100% DCI-P3 কালার গ্যামোডও রয়েছে, তাই প্রোডাক্টিভ কাজে, কালার গ্রেডিংয়ে এগুলাতে এক্সট্রা অ্যাডভান্টেজ আপনি পাবেন। ইউটিউবে 4K HDR ভিডিও স্মুথলি রান করতে পারে, 60 FPS এর ভিডিও সমস্যা ছিল না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটাও বেশ ফাস্ট কাজ করে। চিন বেজেল এরিয়া নিয়ে অভিযোগ করার মতো জায়গা নেই, যদিও লোয়ার চিনটা একটু উঁচু স্লাইটলি, ওইটা খুব একটা নোটিসেবল না, সিমেট্রিক্যাল লাগছিল। সব মিলে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে মাল্টিমিডিয়া কনজিউম বা গেমিং বা প্রোডাক্টিভ কাজে এই ডিসপ্লেটা কোনো দিক থেকে আপনাকে হতাশ করবে না। চলেন এবার ধুমধারাক্কা পারফরমেন্সে ঢোকা যাক। 8350 মতো আলটিমেট এসওসি, যেটা আবার 4 ন্যানোমিটারের। এখানে 12GB সাথে 256GB স্টোরেজ রয়েছে, LPDDR5X টাইপ র্যাম, UFS 4.0 স্টোরেজ টাইপ। XOS 15 আমরা পাচ্ছি বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। বলা হচ্ছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে, আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ভালো দিক। যাই হোক, প্রথমত আমরা গেমিং পারফরমেন্সটা কেমন পেলাম
সেইটা সম্পর্কে জানবো, তারপরে এসওসি সম্পর্কে এন্ড বাকি পার্টগুলো না হয় জানা যাবে। এই ফোনে আমরা পাবজি 120 FPS খেলতে পেরেছি, স্মুথলি চলছিল। এরকম কয়েকটা গেম 120 FPS খেলা যায়, আমরা লিস্টটা শেয়ার করবো, দেখলে বুঝতে পারবেন। তার বাইরে যে আমরা বেশ কয়েকটা গেম ট্রাই করেছি। তো এফপিএস এর কথায় আসলে এটাতে এভারেজ এফপিএসটা ভালোই পাওয়া যাচ্ছিল, 17-18 কাছাকাছি থাকে। মানে সবসময় দেখবেন আপনি 17, 18, 19, 20 এরকম ঘোরাফেরা করছে, মানে স্টেবল ছিল। তবে এই ফোন কিন্তু 120 FPS গেমিং এর সময় বেশ ভালোই গরম হয়। 3D ভেপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, এটা নিজেকে ঠান্ডা করতে পারে। হ্যাঁ, তবে আপনার কাছে যদি মনে হয় যে আপনি লং টাইম গেমিং করছেন 120 FPS, এই গরমটা আপনার সহ্য হচ্ছে না, হাতের ভিতরে প্যারা লাগছে, তখন ফোনটাকে যদি একটু ঠান্ডা রাখতে চান তাহলে এই সাথে দেয়া গেমিং কিট, যেটা 2000 টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে, এই গেমিং কিটটা আপনি নিতে পারেন। কথা হলো, এটা কি আসলেই ফোনটাকে ঠান্ডা করে? হ্যাঁ ভাই, এইটা ঠান্ডা করে, কেননা এখানে কুলিং সিস্টেম রয়েছে। পাশাপাশি এই জিনিসটা আবার ওয়্যারলেসলি 15 ওয়াটে ফোনটাকে চার্জও করতে পারে। তবে সরাসরি যদি ফোনের সাথে এটা লাগানো যায় তো ভাই সব থেকে বেশি ভালো হতো, কেননা তখন ফোনটাকে আরও বেশি ঠান্ডা করতে পারতো। এটা লাগাইতে হইলে আবার ওই ম্যাক কেসটা আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ম্যাক কেসটা লাগাইলে ফোন দেখতেও সুন্দর লাগে, মোটাসোটা খুব একটা হয় না, পিছনে 8GB কাটআউটটাও রয়েছে। তবে এটার ম্যাগনেটটা অনেক বেশি স্ট্রং, এই জায়গাটায় ফোনটাকে ধরে রাখার ক্ষমতায় রাখে, টাইটলি ফিট হয়ে থাকে। এখন এই কুলারটাকে কিন্তু আলাদাভাবে পাওয়ার দিতে হয়, এর সাথে বড়সড় একটা কেবল দেওয়া আছে, টাইপ সি পোর্টও আছে। আপনি চাইলে ফোন থেকে পাওয়ার দিতে পারবেন, তবে সেই সময়টাই শুধুমাত্র এ ঠান্ডা করতে পারবে ফোনটাকে, ওয়্যারলেসলি চার্জ করতে পারবে না। এখন ওয়্যারলেসলি চার্জ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রা পাওয়ার ব্যাংক বা চার্জার ব্যবহার করতে হবে। আমরা যে কয়েকটা গেম ট্রাই করেছি, যেমন ডেল্টা ফোর্স, ওইটা কিন্তু আবার 60 FPS চলেছে। তার বাইরে যে সিওডি গেম 90 FPS খেলা যাচ্ছিল, সিওডি গেম বা এমনিতেই স্মুথ, ওইটার এই FPS নিয়ে কোনো অভিযোগ নেই। ওখানে আপনি 88, 89, 90 এরকম FPS পাবেন। মোটামুটি যারা 120, 90 মানে 90 to 120 FPS গেমিং করেন তাদের জন্য এই ডিভাইসটা এই প্রাইস রেঞ্জে খুবই ভালো হবে অফিসিয়াল মার্কেট বিবেচনায়। এখন আসি ব্যাটারি ড্রেন টেস্টে, যে ব্যাটারি চার্জ আসলে কেমন খাচ্ছে। প্রথমত আমরা পাবজি গেম 120 FPS ট্রাই করি, যেখানে একটা ম্যাচ কমপ্লিট করতে আমাদের চার্জ খেয়েছে 15%, মানে 15% 120 FPS। এরপরে এগেইন আমরা স্মুথ সেটিংসে পাবজি গেম 90 FPS ট্রাই করি, যেখানে একটা ম্যাচ কমপ্লিট করতে এভারেজে চার্জ খেয়েছে 5%। তারপরে আমরা ট্রাই করি সিওডি গেম, যেখানেও একটা ম্যাচ কমপ্লিট করতে আমাদের এভারেজ চার্জ খেয়েছে 5%। তো 120 FPS যখন গেমিং করা হচ্ছে তখন কিন্তু ব্যাটারিটা বেশ ভালোই ড্রেন হয়, 10% প্লাস, মানে 15%-এর আশেপাশে। সেই সময়টাই আপনি চাইলে বাইপাস চার্জিং মোডটা এনেবল করতে পারেন, মানে ফোন চার্জে লাগিয়ে গেমিং করতে পারবেন। এই ফোনে যেহেতু বাইপাস চার্জিং সিস্টেম রয়েছে, সেই কারণে কিন্তু ফোনের ব্যাটারির উপরে কোনো ধরনের প্রেশার পড়বে না, ব্যাটারি লাইফ সাইকেলটা ভালো থাকবে। গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য এখানে এক্স বুস্ট মোড রয়েছে, যে জায়গাটায় আপনারা বেশ কিছু কুইক ফিচার পেয়ে যাবেন, যেটা গেম খেলতে খেলতে অ্যাক্সেস করা যায় আর কি। জিটি ট্রিগার অপশন থেকে বাটন কাস্টমাইজ করা যায় অ্যান্ড টাচ সেন্সিটিভও কন্ট্রোল করা যায় ট্রিগার বাটনের। এছাড়াও আমার কাছে মজার যে ফিচারটা মনে হয়েছে সেটা হলো ম্যাজিক ভয়েস চেঞ্জার। সো এই জায়গাটায় আপনি ডিরেক্ট যখন গেমে কমিউনিকেশন করবেন, আপনি চাইলে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। তাছাড়া রেগুলার যে মুডগুলো থাকে, যেমন স্পোর্টস মুড, কল রিজেকশন, ইমেজ স্টেবিলাইজেশন, এই সকল মুড কিন্তু রয়েছে এই ফোনটায়। এবার আসি এসওসি পার্টে। এই যে Dimensity 8350 এসওসিটা, এটা আসলে কোন পর্যায়ের এসওসি সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আগে দেখেন Geekbench 6-এ আমরা সিঙ্গেল করে পেয়েছি 1044, মাল্টি করে 3580 অ্যান্ড AnTuTu টেস্টে পেয়েছি 12,82,000। এখন যদি আপনি স্ন্যাপড্রাগনের সাথে কম্পারিজন করেন তাহলে 8 Gen 1, ওইটা যদিও অনেক পুরাতন, বাট ওইটা থেকে পারফরমেন্সে এই এসওসিটা অনেকটাই এগিয়ে, বিশেষ করে গেমিং অ্যান্ড ব্যাটারি লাইফে, ব্যাটারি কনজিউম আমাদের Dimensity-টা কম করে। এরপরে আপনি যদি 7 Gen 4 এটার সাথে তুলনা করেন, লেটেস্ট যে এসওসি ওইটার সাথে তুলনা করলে, তাও দেখবেন গেমিং পারফরমেন্সে কিন্তু অনেকটাই এগিয়ে। এখন যদি অফিসিয়াল মার্কেট বিবেচনা করি, তাহলে বাংলাদেশে কিছুদিন আগে অফিসিয়াল একটা ফোন লঞ্চ হয়েছিল সিমিলার প্রাইস রেঞ্জে, যেখানে আমরা দেখেছি 6 Gen 4 এসওসি ব্যবহার হইতে। ওইটার সাথে এটার পারফরমেন্স ভাই দ্বিগুণ বলা যায় এক প্রকার। গেমিং পারফরমেন্স অ্যান্ড সিপিইউ পারফরমেন্স এগুলোতে বেশ এগিয়ে রয়েছে 8350। পাওয়ারফুল এসওসি যেহেতু, এখানে মাল্টিটাস্কিং এ কোনো ধরনের সমস্যা ছিল না, 8-10টা অ্যাপ দিয়ে ইজিলি মাল্টিটাস্কিং করা যায় অ্যান্ড রেগুলার ইউজেসে খুবই ভালো পারফরমেন্স দিতে পেরেছে। ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, যারা হালকা পাতলা একটু প্রোডাক্টিভ কাজ করতে যাচ্ছেন সেগুলোও করতে পারেন। মানে বলা যায় যে এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল মার্কেট বিবেচনা করলে যে দারুণ একটা এসওসি ব্যবহার করা হয়েছে আমার মতে। এখন দেখা যাক নেক্সট ইয়ার কোন খেলোয়াড় আসে। এবার আসি ক্যামেরাতে। যদিও গেমিং ফোন কেনার সময় আমরা ভাবি যে ক্যামেরা হয়তো বা ভালো হবে না, অতটাও আশা থাকে না আমাদের, তারপরেও দেখা যাক ইনফিনিক্স কি করলে এই জায়গাটায়। তো পিছনে দুইটা ক্যামেরা রয়েছে, 108 মেগাপিক্সেল ওয়াইড যেখানে ওআইএস রয়েছে অ্যান্ড 8 মেগাপিক্সেলের আবার আলট্রা ওয়াইড দিছে, এটা একটু কম হয়ে গেল। ওকে, তো পিছনে প্রথমে পোর্ট্রেট মোডে কথা বলা যাক। এখানে আমরা 2x জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পাচ্ছি। তো এর পোর্ট্রেট মোডের ছবি দেখে যে কারোরই পছন্দ হবে। এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, এর ক্যামেরা পিছিয়ে নেই। দেখেন প্রসেসর যেহেতু লেটেস্ট, এই জায়গাটায় ইমেজ প্রসেসিং ইউনিটটাও লেটেস্ট। এই জায়গাটায় দারুণ এস ডিটেক্ট করতে পারে, স্মুথ, আপনি ধরতেও পারবেন না যে ফোন দিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, ইনফিনিক্সের ফোনে এরকম ছবি উঠছে এই ফোনটাতে। তবে 2x জুম করে ছবি তুললে কিছুটা
শার্পনেসের কমতি পাওয়া যায় অ্যান্ড একটু আর্টিফিশিয়াল আর্টের ব্যাপারটা থাকে, মানে বোঝা যায় যে এআই এর ব্যাপারটা এই ছবির ভিতরে আছে। তবে এজ ডিটেক্টের বেলায় 1x বলেন বা 2x নোটিস করার মতো খুব একটা সমস্যা আপনি পাবেন না। এক্ষেত্রে লো লাইটে আমরা একটু সমস্যা দেখেছি। লো লাইটে যখন পোর্ট্রেট ছবিগুলো তুলছিলাম তখন শার্পনেস অ্যান্ড ডিটেলস ভালোই কমে আসছিল অ্যান্ড এজ ডিটেক্টে কিছুটা সমস্যা করে ফেলে লো লাইটে, তবে কালারগুলোকে আবার ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিল পোর্ট্রেট মোডের ছবিগুলোতে। 108 মেগাপিক্সেল ক্যামেরাতে হোয়াইট ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ অ্যান্ড এক্সপোজার ব্যালেন্স পারফেক্টলি ব্যালেন্স করা হয়েছে এক কথায়। সো এর ক্যামেরা ছবিগুলো তুলে এনজয় করবেন, ল্যান্ডস্কেপ মুডে বা পোর্ট্রেট মুডে ছবি তুলেন না কেন। আমরা আলট্রাওয়াইডের ছবি তুলেছি, হ্যাঁ আলট্রাওয়াইডের ভিতরে কিছুটা ডার্ক টোন পেয়েছি অ্যান্ড ব্লু লাইটকে বেশি পুশ করতে দেখেছি, মানে একটু কালারগুলোকে স্যাচুরেটেড করে তুলে। তাছাড়া আবার 108 মেগাপিক্সেলে এসে কিন্তু ওই ব্যাপারটা অতটাও নোটিসেবল না, মানে দুইটা ক্যামেরারই কালার কোয়ালিটি সিমিলার করার চেষ্টা করা হয়েছে। তবে 108 মেগাপিক্সেল যেহেতু ভাই মেগাপিক্সেল বেশি, বড় সেন্সর, এই জায়গাটা ছবির মান আরও বেটার পাচ্ছিলাম। তবে যেহেতু গেমিং ফোন, এটা ব্যালেন্স টাইপের ফোন না, এখানে পারফরমেন্সে বা ডিসপ্লের দিকে বেশি ফোকাস করা হয়েছে, সেই তুলনায় এখানে ক্যামেরাতেও সব কিছুতে ভালো পাওয়া একটা বোকামার মতো। তারপরেও আমার কাছে যেটা মনে হয়, এটা যে ক্যামেরার কোয়ালিটি দিচ্ছে সেটা দেখে হ্যাপি থাকার মতোই। এর ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, ফেস ট্র্যাকিং ভালোই করতে পারে, ব্যাকগ্রাউন্ড ডেপথ অফ ফিল্ড ভালো পাচ্ছি ভিডিওতেই, অ্যান্ড সেই সাথে ফেসটাকে ব্রাইট রাখার চেষ্টা করে যেমনটা আমরা ফোনের ক্যামেরাগুলোতে দেখি, এবং বেশ ওয়াইড শটেও কিন্তু ভালোই ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে। সব মিলে আমার কাছে মনে হচ্ছে ইজিলি ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি দিতে পারছে এর ক্যামেরা। তো আমি একটু জুম টেস্ট করে দেখাই, এদিকে তাকা। 3x অনেকসেই ভালো শার্প অ্যান্ড ডিটেল পাচ্ছে। 3x এ জুম করলে আসলে ওইটার কোয়ালিটি ভালো থাকছে না, প্রয়োজন ভেদে জুম করা যেতে পারে, বাট জুম করে কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে না। এই তো ছিল 4K 60 fps এর ভিডিওর কোয়ালিটি। তবে আমি একটু ওয়াইস টেস্ট করে দেখাই, দৌড়। আলট্রা স্টেডি মোড অন রেখেছি অ্যান্ড ভালো স্টেবল, ভালোই, খারাপ না। আর সামনে যে 15 মেগাপিক্সেল ক্যামেরাটা দিছে, সেলফি ক্যামেরা 15 মেগাপিক্সেল হিসাবে একটু কম হইলেও ছবির মান খারাপ ছিল না, নিট অ্যান্ড ক্লিন লাগছিল ছবিগুলো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ওয়াশড আউটের ব্যাপারটাও ছিল না। আমরা যে ছবিগুলো তুলেছি স্কিন টোন অ্যান্ড শার্পনেস ডিটেলস দারুণ পেয়েছি। সব ওয়েদারেই ভালো ছবি তুলতে পারছিলাম, ইনডোর অ্যান্ড আউটডোর লো লাইট কন্ডিশনে সেলফিতে দুর্বলতা দেখায়নি। সামনের ক্যামেরাতে যদিও 4K 60 নাই, বাট 4K তে শুট করা যায় 30 fps এ, এটা ভালো করছে, 1080p দেয় নাই। তো এই সময় ভিডিও কোয়ালিটি কেমন পাচ্ছেন আপনারা? এখানে আমি ওই আলট্রা স্টেডি মোড আছে সামনের ক্যামেরাতেও, সেটাও চালু করে রেখেছি। এই কারণে কিন্তু বেশ ক্রপ ভিডিও না, মনে হচ্ছে একদম আমি ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটু সমস্যা মনে হয়েছে। আর একটু ওয়াইড শটে ভিডিও শ্যুট করতে পারলে ভালো লাগতো, তবে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও স্টেবল হবে না, কাঁপাকাঁপি চলে আসবে। তো এই তো ছিল সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন ভাই এআই যুগ, ফোনে এআই থাকবে না এটা হইতেই পারে না। তো আমরা এআই স্টুডিও পাচ্ছি ইনফিনিক্সের এই ফোনটায়, যেখানে এআই শার্পনেস প্লাস রয়েছে। কোন একটা ছবি ঘোলা হয়ে গেলে, ব্লার হয়ে গেলে সেই ছবিটাকে সহজে ক্লিয়ার করা যায়। এআই ইরেজার রয়েছে আনওয়ান্টেড জিনিসগুলোকে সরানোর জন্য। আর এখন প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোনে আমরা দেখছি এআই ইরেজারটা পারফেক্টলি কাজ করছে। ইনফিনিক্স সেই জায়গাটায় পিছিয়ে নেই, সে ভালোভাবে ইরেজ করতে পারছিল অ্যান্ড রেফারেন্স ইমেজ এনে ইমেজটাকে আসলে সম্পূর্ণ করে দিচ্ছিল, মানে ওইটাও নোটিসেবল ছিল না যে এআই এর মাধ্যমে ইরেজ করা হয়েছে। এরপরে এআই এক্সটেন্ডার রয়েছে, কোন একটা ছবি যদি কম্প্যাক্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, আপনি যদি ওয়াইডার ফ্রেম চান সেটাও করে নিতে পারবেন এই এআই এক্সটেন্ডারের মাধ্যমে। তাছাড়াও এই ফোনে সার্কেল টু সার্চ পাচ্ছেন, কোনো কিছুকে রাউন্ড করে মানে সার্কেল করে সার্চ করে বের করানো যায় স্ক্রিন থেকে। এআই কল রিডাকশন, তারপরে এআই নয়েজ রিডাকশন, এরকম অনেক এআই ফিচার রয়েছে। এআই ট্রান্সলেটর, মানে এআই দিয়ে এখনকার ফোনে ভরা থাকে ভাই, সবকিছু বলেও শেষ করা যায় না। হ্যাঁ, প্রায় সকল ধরনের এআই ফিচার এটাতে পাচ্ছেন। এটা একটা গেমিং ডিভাইস, ডিজাইনে দেখে ওরকম কিছু মনে হলেও এর ভিতরে কোনো গেমিং থিম নাই। এটা থাকা দরকার ছিল যেন আমি ব্যবহার করার সময় ওই ফিলটা পাই যে আমি একটা গেমিং ডিভাইস ব্যবহার করছি। যাই হোক, XOS 15 এই জায়গাটায় ইনফিনিক্স বেশ ভালো এগিয়েছে। ইউআইগুলো আগে থেকে অনেক বেশি পলিশড, নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, অ্যান্ড ডাইনামিক লোগো অ্যাড করেছে, যেখানে বলা যায় অনেক কাস্টমাইজেবল অপশনও তারা দিছে। অ্যান্ড যে সাইড বারটা ব্যবহার করছে এটা আসলে পরিবর্তন হয়। আপনি যখন ইউটিউবে থাকবেন তখন ইউটিউবের জন্য প্রয়োজনীয় অপশনগুলো পাবেন, যখন ইউআই এর ভিতরে থাকবেন তখন ইউআই এর জন্য প্রয়োজনীয় অপশনগুলো পাবেন। ডুয়েল স্পিকার উইথ হাইরেস অডিও, অ্যান্ড এই সাউন্ডটা আবার JBL টিউন করেছে। চলেন একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি। 50%, 70 around, 80%, 100%। আচ্ছা, উপরের স্পিকারের সাউন্ডটা কিছুটা কম মনে হচ্ছে, যখন আমি সাউন্ড প্রেস করে ধরে রাখছিলাম, মানে একটা বন্ধ করে দিয়েছি, তখন আপনারা বুঝতে পারছেন। এমনিতে সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ, ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার লাগছে, শুনতে ভালো লাগছিল এক কথায়। তবে দুইটা স্পিকারে যদি সাউন্ড আর একটু ব্যালেন্স করা যেত তাহলে হয়তো আরো ভালো হতো। ভাই এই ফোনে NFC রয়েছে, এখানে Wi-Fi 6 দেওয়া হয়েছে,
এখন ওয়াইফাই 6 যদি রাউটার থাকে, যেমন আমাদের স্টুডিওতে আছে ওয়াইফাই 6 ফোনে অ্যান্ড রাউটারে, এরকম ওয়াইফাই 6 কম্প্যাটেবল ডিভাইসে ব্যবহার করলে তখন কিন্তু গেমের লেটেন্সি অনেক বেশি কম পাওয়া যায়। এবং এই জায়গাটা আবার ব্লুটুথ 5.4 দেওয়া হয়েছে, সব কিছুই লেটেস্ট নেটওয়ার্কের দিক থেকে। না, কল কোয়ালিটি ভালো পেয়েছি, এয়ার স্পিকারের সাউন্ড লাউড ছিল, কথা বলতে সমস্যা ছিল না, ওয়াইফাই ব্যবহার করতেও সমস্যা হয় নাই, সিম ডাটা মানে নেটওয়ার্কের কোনো ধরনের ইস্যুজ এই ফোনের নাই। ওয়েল, তো এই বাজেটে অফিসিয়াল মার্কেট বিবেচনায় ফোনটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর পোস্ট করতে পারেন আপনার মতামত, আপনার প্রশ্ন আমাদের ঝালটেক ফেসবুক গ্রুপে। আমি ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে ইনফরমেশন দিয়ে রাখবো। এখন চলেন ভালো মন্দ মিলিয়ে এই ফোনটা কেমন হলো সেটা সম্পর্কে একটু ক্লিয়ার কথাবার্তা বলা যাক। তো আরও বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের অবশ্য সুযোগ ছিল, আর বেশ কিছু জায়গায় বেশ ভালো করেছে, সেগুলি আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরেন এই ফোনটার কিন্তু আরও একটা ভেরিয়েন্ট রয়েছে 8/256 GB। এখন যদি বাংলাদেশে শুধুমাত্র একটা ভেরিয়েন্ট 12/256 GB 40,000 টাকা রেঞ্জে লঞ্চ না করে আরও একটা ভেরিয়েন্ট এর সাথে 8/256 GB লঞ্চ করা হতো, আর এই সেম এসওসি ওইটাতে রয়েছে, তার মানে আপনি বুঝতে পারছেন ওইটার প্রাইসটা যদি 35-36-এর ভিতরে থাকতো তাহলে কিন্তু পুরাই খেলে দিত, কেননা এই জায়গায় খেলার মতো আর কোনো প্লেয়ার এখনো আসে নাই। সো সব দিক থেকে বলা যায় যে আমার কাছে মনে হচ্ছে ওই ভেরিয়েন্টটা লঞ্চ করা দরকার ছিল 8/256 GB। এখন যদি বলি আর বেশ কিছু ভালো দিক রয়েছে, যে বাজেটে লঞ্চ করেছে সেই দিক থেকে এই ফোনের ক্যামেরাটা ভালো করছে ভাই, পারফরমেন্স তো ভালো অবশ্যই, আর সেই সাথে ডিসপ্লেও ভালো দিছে। তবে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল যে সকল জায়গাতে, সেটা হলো ডিজাইনে। হ্যাঁ, ডিজাইন পছন্দ হইতেই পারে আপনার কাছে, বাট এর পিছন প্লাস্টিক আমার কাছে ভালো লাগে নাই সত্য বলতে। অ্যান্ড দ্বিতীয়ত ব্যাটারি, 5500 mAh ব্যাটারি। আপনি রেগুলার ইউজেসে ফিল করবেন না যে ব্যাটারিটা কম, বাট গেমিং করার সময় 5500 mAh একটা গেমিং ডিভাইস হিসেবে আমার কাছে কম মনে হয়েছে। এখানে যদি সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে আর একটু বিগার ব্যাটারি আমরা পেতাম। তার বাইরে যে এটা চার্জিং স্পিডটাও কম মনে হয়েছে, 45 ওয়াট। এই জায়গাটায় আশা করেছিলাম 60+ ওয়াটের কোনো চার্জার থাকুক। তো এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।